কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনের 4 মাস বাকি, এই সময় কতটা স্পষ্টতা দেখেন তাদের রাজনৈতিক ঐক্যে বা নির্বাচনের প্রশ্নে? ধন্যবাদ আপনাকে। মানে আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন লাইভ ডিবেট দেখেছি, প্রচুর নিউজ দেখেছি, প্রচুর টেকনিক্যাল এবং কনস্টিটিউশনাল আলোচনা দেখেছি, কিন্তু আমি মনে করি আমাদের যে সংকটটা এই মুহূর্তে এটা পিওরলি রাজনৈতিক সংকট। মানে কেন আমি বলছি সেই জায়গায়, যেমন ধরুন রেফারেন্ডাম কনস্টিটিউশনে আছে কি নেই কিছু আসে যায় না। আসলে আপনি একটা রেফারেন্ডাম করে ফেলেন, পরে পরে আমরা তো সবাই একমত, তারপর আমরা সবাই গিয়ে পরবর্তী সংসদে গিয়ে এটাকে র্যাটিফাই করব। মানে এরশাদ পতনের পর একাদশ সংশোধনীর মতো একটা সংশোধনী আমরা এনেছি এবং ওই সময় যা যা করেছি এটা শুনতে খুব উদ্ভট লাগে। বিচারপতি শাহাবুদ্দিন এসছেন গেছেন, আবার মানে কাউকে যদি বলেন যে এরকম কিছু হতে পারে উনি তো আকাশ থেকে পড়বেন। কিন্তু আমরা সবাই আমরা একমত হলাম, একমত হয়ে করে ফেললাম, তারপর আমরা এটাকে পরবর্তীতে র্যাটিফাই করেছি। সুতরাং এগুলো কোনোটাই সংকট না আমি মনে করি, একেবারেই মনে করি। একটা কথা বলে রাখি, তুষার যেটা বলছেন গণভোট দিলে এটা সিমেন্টেড হবে, বা আমরা ওই আলোচনা প্রচুর করছি স্ট্রাকচারাল চেঞ্জ। আসলে এটা সিমেন্টেড হবে যদি শেখ হাসিনা ফিরে না আসেন। শেখ হাসিনা ফিরে আসলে গণভোট মানবেন না। আসলে ওই সব বাতিল করে আমাদেরকে যা যা করার উনি করবেন, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি রাজনৈতিক কেন বলছি সেটা একটু আসি। মানে শেষ পর্যন্ত আমরা দেখুন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলাম গণভোট হবে, এখন আগে না পরে হবে, এখন সেই জায়গায় এসেছি। এটা একটা পলিটিক্যাল ফাইট, একদম খোলাখুলি কয়েকটা কথা বলা দরকার। শেখ হাসিনা পতনের পর উচিত ছিল আমরা আমাদের জাতির জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেই আলোচনাগুলোর মধ্যে থাকা, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এভাবে অপারেট করে না। আমি এক্সপেক্ট করি কেন, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আরব স্প্রিং এর পর পোস্ট আপরাইজিং দেশগুলোতে কি হয়েছে ইতিহাস তো আমাদের জানা আছে। এখন বলতে পারি আমরা ওখান থেকে তো শিখতে পারতাম, কিন্তু আবার ওই একই, তারা ওই কাজগুলো কেন করেছিল কারণ প্রত্যেকের পলিটিক্যাল হিসাব নিকেশ আছে। এই যে জামায়াতে ইসলামী লোয়ার হাউস পিয়ারের কথা বলছেন, এটা তার রাজনৈতিক কৌশল। আমি মনে করি এই রাজনৈতিক কৌশলের মধ্যে তিনি কিছু অ্যাচিভ করতে চান। একজন বিশ্লেষক হিসাবে আমার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনার আরেকটা থাকতে পারে, কিন্তু উনি কিছু একটা অর্জন করতে চান। কথার কথা আমি যদি মনে করি ওনারা যেহেতু আপার হাউসের ব্যাপারে শক্ত আছে, ওনারা এই চাপ দিয়ে বিএনপিকে আপার হাউসটা যদি মানানো যায়, এটা আবার ওই জন্য বলছি এটা একটা পলিটিক্যাল জায়গা, পলিটিক্যাল অবস্থান। আবার তারা একদম জেনুইনলিও চাইতে পারেন, কারণ লোয়ার হাউসের পিআর যদি হয় জামায়াতের সিট বাড়বে বলে আমি মনে করি। আমরা লোয়ার হাউসের পিআর চাই না, ভিন্ন কারণ আছে, কিন্তু জামায়াত ইসলামী যে বাস্তবতার মুখোমুখি আছে তাতে আমি সত্যিই মনে করি তারা ফার্স্ট পাস দ্য পোস্টে যে পরিমাণ সিট পাবেন পিআর হলে লোয়ার হাউসে তার চেয়ে বেশি সিট পাবেন। সুতরাং তার তো নিজস্ব একটা যুক্তিও আছে, এটা তার নিজস্ব পলিটিক্যাল গেইনের প্রশ্ন। এতে দেশের ক্ষতি হবে বলে আমি বিশ্বাস করি। লোয়ার হাউসে যদি পিআর হয় দেশের ক্ষতি হবে। পৃথিবীর কয়টা দেশে আছে ওইটা কোনো যুক্তি না, আমরা ওই আলোচনা আজকে ঢুকছিও না, কিন্তু ওনার তো রাজনৈতিক হিসেব নিকেশ থাকে, দলগুলোর রাজনৈতিক হিসেব নিকেশ থাকে। বিএনপি যেভাবে মনে করছে আপার হাউসে ওই যে লোয়ার হাউসের সিটের মতো করে করবেন, অর্থহীন। আমরা বলছি এটা রেপ্লিকা হবে, কোনো প্রয়োজন নাই, কিন্তু ওনার পলিটিক্যাল হিসাব নিকেশ এটা হচ্ছে। এখন আমার কাছে এই জন্য মনে হয় যে আমরা আসলে পলিটিক্যাল একটা সেটেলমেন্টে আসতে হবে, টেকনিক্যালিটিস না। ধরুন রেফারেন্ডাম আগে করতেই হবে, এখন জামায়াত ইসলামী বলছেন। এটা আমার অ্যানালিসিস এরকম যে তারা যেহেতু লোয়ার হাউসে পিআর সম্ভবত হচ্ছে না এটা বুঝে ফেলছেন, সো নির্বাচনের আগে আমরা একটা বিজয় নিয়ে যেতে চাই। আমার আরেকটা দাবি, সেটা যদি আমি এনশিওর করাতে পারি, আমি নির্বাচনে একটা বিজয় নিয়ে যেতে চাই। আমাদের এখানকার ট্রেডিশন, কিছু করার নেই। শেখ হাসিনার আগেও এটা ছিল, শেখ হাসিনার পরেও এটা হচ্ছে। আবার বিএনপিও মনে করছে আমি বড় দল, আমি আমার মতো করে সবকিছু রেখে নির্বাচনে যাব, সেটা দিয়ে আমি আমার শক্তির প্রমাণ দিতে পারি জনগণের সামনে। আমাদের এই অঞ্চলের মানুষ এক ধরনের শক্তিশালী দল, যারা তাদের দাবি মানাতে পারে অন্যদেরকে, এগুলো তারা নিতে পারে। সো এই ঘটনাগুলোই আসলে ঘটছে, সেইটারই এক ধরনের ম্যানিফেস্টেশন আমরা দেখছি। না হয় রেফারেন্ডাম কেমন হবে, কিভাবে হবে, এই টেকনিক্যালিটিস গুলো যদি আমরা সামনে আনি, এগুলো মেজর নয়। তারপরে একটা কথা একটু বলে রাখা দরকার, নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে, এটা একটু দরকার ছিল আগেই বলার। মানে একটা রেফারেন্ডামে যদি নোট অফ ডিসেন্ট থাকে, আমি সহই যদি গেল, এখন ধরলাম আপার হাউস পিআর এটা এখানে আছে, বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, মানে এই জিনিসটাও যদি ক্লিয়ার হয়ে যায় যে বিএনপি যদি নোট অফ ডিসেন্ট সহ যা যা আছে এটা যদি হাতে পাস হয়, নোট অফ ডিসেন্টে যা আছে বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তার বাধ্যবাধকতা নেই, তাহলে তার আসলে সমস্যা হয় না। যদি এটা হয় যে ওখানে যা আছে তা বিএনপিকে করতে হবে, তাহলে তো বিএনপিকে না ভোটের জন্য ক্যাম্পেইন করতে হবে। খেয়াল করে দেখুন, যেখানে যা যা আছে সবগুলোকে জনগণ হা বলে দিয়েছে, যদি ধরা হয় বিএনপি তো বলবো আমি বেশ কয়টাতে নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে তো বিএনপিকে নার জন্য ক্যাম্পেইন করতে হবে। সো এরকম একটা অদ্ভুত জটিলতার পরিস্থিতিও আছে। আবারও বলি, এই সব পরিস্থিতি, সব জটিলতা আদতে পলিটিক্যাল, এগুলো পলিটিক্যাল সেটেলমেন্ট হলে ঠিক হয়ে যাবে। আর ফাইনালি যেটা বলছি, আমি আপনার সাথে একমত, বাংলাদেশে বহু বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে, একটা নির্বাচন। মানে আমরা ডাকসু নির্বাচন নিয়ে এত ক্রেজি কেন? এখানে একটা রীতিমতো পুরো প্রোগ্রাম হয়েছে ডাকসু নিয়ে, এবং 1-1.5 মাস টকশো হয়েছে, কারণ একটা নির্বাচন পেলাম বহু বছর পর। আর সেখানে জাতীয় নির্বাচন নিয়ে এই অল্প সময়ের সামনে কিন্তু সেই অর্থে অত সাড়া নেই, এটা হওয়া উচিত ছিল।